প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় 2009 সালে প্রণীত তথ্য অধিকার আইন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জনাব আশেক রাসুল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। 2009 সালে তথ্য অধিকার আইনটি প্রণীত হয়। এই আইনটির মূল উদ্দেশ্য সম্পর্কে জানতে চাচ্ছি। আপনি অবগত আছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 32 অনুচ্ছেদ অনুযায়ী জনগণের মত প্রকাশের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া আছে এবং সেখানে অনুচ্ছেদ 7-এ পরিষ্কার করে বলা আছে জনগণই সকল ক্ষমতার উৎস। এই যে জনগণের মত প্রকাশের স্বাধীনতা, এর সংরক্ষণের জন্য তথ্য অধিকার আইন সরকার 2009 সালে প্রণয়ন করে। জনগণের, যেহেতু জনগণ সার্বভৌম, জনগণের সকল তথ্য রাষ্ট্রের, সরকারি অথবা বেসরকারি কোনো সংস্থার তথ্য পাওয়ার জনগণের যে অধিকার, সেটা সংরক্ষণের জন্যই মূলত এই আইনটা প্রণয়ন করা হয়েছে। কারণ আইনের শুরুতেই বলা আছে যে জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। আমরা যদি এই বিষয়টি সম্পর্কে জানতে চাই, যে 4 ধারায় বলা আছে যে জনগণের তথ্য প্রাপ্তির অধিকার, সে বিষয়ে জানতে চাচ্ছি। এটা জনগণের মৌলিক অধিকার হিসেবে সংবিধান স্বীকৃত, সেই কারণেই সংবিধানের আশার প্রেক্ষিতে আইনটা প্রণয়ন করা হয়েছে। আর জনগণ তার প্রয়োজন অনুযায়ী যে কোনো তথ্য, সরকারি সংবিধিবদ্ধ সংস্থা, এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান, সব যেখানে তার যে তথ্য পাওয়ার প্রয়োজন, সে ওই দপ্তরে তার যে তথ্যটা দরকার সে ব্যাপারে আবেদন করতে পারে। সেক্ষেত্রে প্রশাসনিক ইউনিটের যিনি প্রধান, তিনি সেই তথ্য সরবরাহ করতে বাধ্য এই 2009 সালের তথ্য অধিকার আইন অনুযায়ী। ইতিমধ্যে তথ্য কমিশন গঠন করা হয়েছে। এই তথ্য কমিশনের কার্যাবলী সম্পর্কে জানতে চাচ্ছি। তথ্য অধিকার আইন 2009-এর ধারা 11 অনুযায়ী তথ্য কমিশন গঠন করা হয়েছে। তথ্য কমিশন গঠিত হবে সরকারের ইচ্ছায় এবং সেটা প্রধান তথ্য কমিশনার, তার সাথে 2 জন তথ্য কমিশনার। এই হচ্ছে এর সাংগঠনিক কাঠামো। 2 জন তথ্য কমিশনারের মধ্যে একজন হবেন মহিলা। এই তথ্য কমিশন গঠন করার ক্ষেত্রে সরকার নির্বাচন কমিশন যেভাবে গঠিত হয়ে থাকে, অনেকটা অনুরূপভাবে একটা সার্চ কমিটি করার বিধান করেছেন এই আইনেরই 14 ধারা অনুসারে। সেখানে বলা আছে বাংলাদেশের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের মনোনীত যে কোনো একজন বিচারপতি হবেন সেই সার্চ কমিটির প্রধান। সেই সার্চ কমিটি আরও 4 জন সদস্য সংবলিত হবেন। তাদের ভিতরে দ্বিতীয় জন হবেন মন্ত্রিপরিষদ সচিব। সংসদ যদি কার্যকর থাকাকালীন অবস্থায় এই সার্চ কমিটি গঠিত হয়, সেক্ষেত্রে সংসদের স্পিকার, মাননীয় স্পিকার কর্তৃক মনোনীত সরকার দলীয় একজন সংসদ সদস্য এবং বিরোধী দলীয় একজন সংসদ সদস্য এই কমিটিতে থাকবেন। এর বাইরে আরেকজন 5 সদস্য বিশিষ্ট সার্চ কমিটি হবে। আরেকজন যিনি হবেন, এটা হবেন সরকার কর্তৃক মনোনীত দেশের স্বনামধন্য যে কোনো নাগরিক থেকে একজন। এই 5 সদস্য সার্চ কমিটি গঠন হওয়ার পরে তারা এই প্রধান তথ্য কমিশনার এবং 2 জন তথ্য কমিশনার নিয়োগের জন্য তারা বৈঠক করবেন। তাদের বৈঠকে তারা প্রতিটা পদের বিপরীতে 2 জন নাগরিকের নাম রাষ্ট্রপতি বরাবর মনোনয়নের জন্য সুপারিশ করবেন। তবে এক্ষেত্রে আইনে বলা আছে আইন, সাংবাদিকতা এবং সমাজসেবার উপরে বা জনপ্রশাসনের উপরে অভিজ্ঞ ব্যক্তিদের যারা জ্ঞান রাখেন তাদেরকেই নাম সুপারিশ করার জন্য ক্রাইটেরিয়া হিসাবে দেওয়া হয়েছে। এবং আপনি আরও অবগত থাকবেন যে প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারগণ 5 বছরের জন্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করবেন এবং 67 বছর বয়সের উপরে কিন্তু এনাদের, মানে 67 বছর বয়স হলে এটা অবসরের বয়স হিসেবে ধরা হবে। আর ওনাদের অপসারণের ক্ষেত্রে যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে যেই রূপ প্রক্রিয়ায় ওনাকে অপসারণ করা যায়, সেই একই প্রক্রিয়া ওনাদের অপসারণের ক্ষেত্রে গ্রহণ করা হবে, আইনে উল্লেখ করা হয়েছে। জি, তথ্য কমিশনের কথা বলছিলেন। তথ্য কমিশনের কার্যাবলী সম্পর্কে জানতে চাচ্ছি। তথ্য কমিশনে আসার পূর্বে কিন্তু তথ্য অধিকার আইনে আরো কয়েকটা ধাপ আছে। আপনি 4 ধারায় জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হয়েছে রয়েছে তথ্য কমিশনের, এই বিষয়গুলো জানতে চাচ্ছি। জি, সেটা আগে আমি বলে নিই যে জনগণ, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি যখন কোনো তথ্য পাওয়ার জন্য, ধরেন আমি জানতে চাইলাম কোনো একটা ডিপার্টমেন্টে কোনো একটা টেন্ডার হয়েছে, সেখানে কত টাকার লোয়েস্ট বিডার
পেয়েছে এই ধরনের তথ্য যদি আমি জানতে চাই, সেক্ষেত্রে আমাকে কি প্রসিডিওর করতে হবে এবং সেক্ষেত্রে কারা এই তথ্য দিতে হবে। এখানে আইনের ৭ ধারায় বলা আছে ২০টি তথ্য আপনি উন্মুক্ত করতে পারবেন না, কারণ রাষ্ট্রের গোপনীয়তা, সার্বভৌমত্ব এবং আদালতের বিচারাধীন বিষয়, এই ধরনের ২০টির মতো বিষয় কিন্তু আপনি জনগণেরকে সম্পূর্ণ তথ্য প্রকাশ করতে বাধ্য নন, সরকারি বা বেসরকারি ক্ষেত্রে। এর ভিতরে আরেকটাও আছে, ধর আপনার ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে কোনো তথ্য চেয়ে আমি আবেদন করতে পারবো না, এটা আপনার অধিকার। সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া সাপেক্ষে তথ্য আপনি পাওয়ার জন্য যে কোনো অন্যান্য সব তথ্য জনগণের পাওয়ার অধিকার আছে। আপনি যদি সেই তথ্যের জন্য আবেদন করে আপনি ব্যর্থ হন, তখন আপনি এই আইনের ২৪ ধারা অনুযায়ী আপিল কর্তৃপক্ষ আছে। আপিল কর্তৃপক্ষ হচ্ছে যেই কর্তৃপক্ষের নিকট আপনি আবেদন করেছেন তার ঊর্ধ্বতন যে প্রশাসনিক ইউনিট আছে, সেই ইউনিটের প্রধান হচ্ছেন আপিল কর্তৃপক্ষ। আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের প্রেক্ষিতে উনি ২০ কার্য দিবসের ভিতরে সেই আবেদন নিষ্পত্তি করবেন। যদি একাধিক ইউনিট জড়িত থাকে ওই তথ্য প্রদানের ক্ষেত্রে, সেক্ষেত্রে ৩০ দিন সময়সীমা। এর ভিতরে উনি ব্যর্থ হলে তখন আপনি তথ্য কমিশনের বিষয়টা আসবে। আপিল কর্তৃপক্ষের কাছেও আপনি আবেদন করে তথ্য আদায়ে যখন আপনি সাধারণ নাগরিক ব্যর্থ হবেন, তখন আপনি তথ্য কমিশনের শরণাপন্ন হবেন এবং তথ্য কমিশন সেক্ষেত্রে যেই প্রশাসনিক ইউনিট যে প্রশাসনের কর্মকর্তা, সরকারি বেসরকারি যিনি হন না কেন, তাকে আপনি তথ্য কমিশন তলব করতে পারবেন। এক্ষেত্রে তথ্য কমিশন দেওয়ানি আইনে প্রচলিত বিধান অনুসরণ করবেন। দেওয়ানি আইনে যেভাবে সমন জারি করতে পারে, সেই সমন জারির মাধ্যমে ওই কর্মকর্তাকে ওনাদের তথ্য কমিশনে হাজির করতে পারবেন, তার থেকে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণাদি গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা জিনিস এই আইনের ক্ষেত্রে আমি মনে করি যে একটা ল্যাকুইনা আছে, সেটা হচ্ছে যে তথ্য কমিশন বা আপিল অথরিটি যারাই বলেন না কেন, এই আইনে কোনো ব্যক্তিকে কোনো পিউনিটিভ অ্যাকশন, আমরা যেটা বলি পেনাল কোড বা ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, ক্রিমিনাল কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, পেনাল কোড, এর কোনো বাস্তবায়ন কিন্তু এই আইনের সাথে নাই। এই আইনে আপনি কাউকে অপরাধ করার প্রেক্ষিতে সাজা দেওয়ার, শাস্তি দেওয়ার বিধান নাই, অর্থদণ্ডের বিধান রয়েছে, একমাত্র জরিমানা ছাড়া, এবং অর্থদণ্ডটাও হচ্ছে সর্বোচ্চ ৫,০০০ টাকা। জি, আপনি বলছিলেন যে একজন নাগরিক চাইলে তার যে চাহিত তথ্য, এটি তথ্যের জন্য সরকারি সংস্থার নিকট আবেদন করতে পারে। এই আবেদনের কি কোনো নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে আইনে? এই আইনে এই আবেদনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অবশ্যই আছে। সেক্ষেত্রে আবেদনকারী যে আবেদনটা করবেন, সেক্ষেত্রে উনি যার নিকট তথ্য পাওয়ার অধিকার তার কাছেই আবেদনটা করবেন। সেক্ষেত্রে ওনার যদি কোনো ফর্মে পূরণ করতে হয়, নির্দিষ্ট প্রেসক্রাইব ফর্ম আছে, ফর্মের জন্য সেক্ষেত্রে হয়তো কিছু স্ট্যাম্প খরচ আছে, এইটুকু দিতে। এখানে নির্দিষ্ট একজন তথ্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে জি সরকারি সংস্থাগুলোতে। যে তথ্য আমি সরবরাহের জন্য আবেদন করছি, এই তথ্যটি কি আকারে প্রদান করা হয়ে থাকে সাধারণত? এই তথ্যটি আপনার যিনি প্রদান করবেন তার অফিসিয়াল ডেজিগনেশন, তার স্বাক্ষর প্রতি পৃষ্ঠায় প্রত্যায়িত আকারে দিতে হবে, যাতে এই তথ্যকে বিভ্রাট করার বা মিসলিড করার কোনো সুযোগ না থাকে। যখন একজন ব্যক্তি তথ্যের জন্য আবেদন করলেন, কোন কোন ক্ষেত্রে তার আবেদনটি নাকচ করা হতে পারে? যেই তথ্য মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে, যেই তথ্য রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে হুমকি হয়ে দাঁড়ায়, যেই তথ্য আপনার আদালত অবমাননার শামিল হতে পারে বা কোনো আদালতে বিচারাধীন কোনো বিষয়, অথবা যেই তথ্য আপনার কোনো তদন্তকারী সংস্থার তদন্তের বিষয়, এরকম আইনের 11 ধারায় 20টি উল্লেখ করা আছে যে এগুলোর ক্ষেত্রে আপনি তথ্য প্রদান করতে বাধ্য নন। তবে কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে, যেমন আপনি কোনো ব্যক্তির জীবন, মৃত্যু, মানে জন্ম, মৃত্যু এবং কারাগারে অবস্থানকালীন কোনো বিষয় অথবা তার সাজার বিষয় সংক্রান্ত কোনো বিষয় যদি আপনি আবেদন করেন, তাহলে ওই যারা এটার প্রপার অথরিটি তার 24 ঘন্টার ভিতরে এই তথ্য জানাতে বাধ্য। জি, আপনি টেন্ডারের কথা বলছিলেন। আইনে এক সরকার যখন কোনো দরপত্র আহ্বান করে, এই আহ্বানের প্রক্রিয়ায় অনেক কিছু থাকে যেগুলো গোপনীয় বা সরাসরিভাবে ডিসক্লোজ করার কোনো বাধ্যবাধকতা থাকে না। এই বিষয়ের বিষয়ে আইনে কি রয়েছে? জি, এখানেও আইনে পরিষ্কার করে বলা আছে, রাষ্ট্রীয় যেটা গোপনীয় বিষয়, তো টেন্ডার প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত আপনি এই তথ্য পাইতে পারেন না। কারণ আপনি যদি টেন্ডার
ফাইনাল হওয়ার আগেই যদি প্রতিপক্ষ তৃতীয় পক্ষ থাকবে, আপনি যদি টেন্ডারের রেটটা আগে জেনে যান তাহলে কোনো এক পক্ষ কোনোভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে। সেই কারণেই এই প্রক্রিয়াতে বলা হয়েছে এটা ফাইনালাইজেশনের আগে আপনি এই তথ্য প্রদান করতে বাধ্য নন। জি, যিনি আবেদন করছেন তাকে অবশ্যই একটি নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করতে হচ্ছে, যিনি সংশ্লিষ্ট তথ্য কর্মকর্তা রয়েছেন। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অনেক সরকারি সংস্থা বা দপ্তরে কোনো তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। এই বিষয়ে আসলে অনেক কিছু করণীয় আছে, কারণ তথ্য অধিকার আইনে কিন্তু পরিষ্কার করে বলা আছে প্রতিটা ডিপার্টমেন্ট অধিদপ্তর সরকারের মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা নিয়োগ করবেন, কিন্তু বাস্তবে কিন্তু এই ধরনের কালচার আমাদের এখনো গড়ে ওঠে নাই। তথ্য দেওয়ার কি কোনো নির্দিষ্ট সময়সীমার বিষয়ে আইনে? হ্যাঁ, পরিষ্কার করে বলা আছে। আপনি তথ্য কমিশনে যদি যান সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 75 দিন। 75 ডেজের ভিতরে তাদেরকে এই বিষয়ে অভিযোগ নিষ্পত্তি করতে হবে। আর তথ্য কমিশনে যাওয়ার পূর্বে আরও 2টি ধাপ আছে। প্রথমে আপনি তথ্য কর্মকর্তার নিকট যে কোনো প্রাথমিক বিষয়ে আবেদন করবেন, সেখানে বলা আছে যে উনি তো আবেদন প্রাপ্তির 20 দিনের ভিতরে এটা নিষ্পত্তি করবেন, কিন্তু ওনার যদি ইউনিট একাধিক থাকে তাহলে 30 দিন পর্যন্ত উনি নিতে পারবেন। এরপরে যদি না হয় তখন আপনি 24 ধারার অধীনে আপনি আপিল করতে পারবেন। জি, এক্ষেত্রে আপনি যে নির্দিষ্ট সময়ের কথা বললেন, এই সময়ের মধ্যে যদি নিষ্পত্তি করা না হয় সেক্ষেত্রেও কি আপিলের সুযোগ রয়েছে? জি, হ্যাঁ, আপনি জানবেন যে এই তথ্য অধিকার আইনের সাথে আমাদের লিমিটেশন অ্যাক্ট কার্যকর, সেকশন 5 অফ দি লিমিটেশন অ্যাক্ট কার্যকর আছে। আপনি তথ্য চাওয়ার সময়সীমা অতিক্রম করার পরেও আপনি চাইতে পারেন, সেক্ষেত্রে সেকশন 5-এর বেনিফিট আপনি পাবেন। আর তথ্য প্রদানের ক্ষেত্রে যে নির্দিষ্ট সময়ের ভিতরে দিতে তারা বাধ্য, সেটা যদি তারা ভঙ্গ করে সেই জন্য তাদেরকে জরিমানা করার বিধান আছে। এবং তথ্য কমিশনের যেটা আমি বলেছি যে প্যানেল, আপনি বলছেন যে 75 দিনের মধ্যে যে তথ্য প্রদান করতে হবে, যদি 75 দিনের মধ্যে তথ্য প্রদান না করা হয় সেক্ষেত্রে কি যিনি আবেদনকারী তিনি আপিল দায়ের করতে পারেন? তার দরখাস্ত আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে দরখাস্ত করা হয়েছে, আবেদন করা হয়েছে, কিন্তু কোনো জবাব আসছে না, বা কোনো ওখান থেকে তারা এটি মঞ্জুরও করছে না বা নাকচও করছে না, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আপনি তথ্য কমিশনের কাছে আবেদন করবেন এবং তথ্য কমিশন এই বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ সাপেক্ষে যিনি এই অপরাধের জন্য অপরাধী বিবেচিত হবেন তাকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন। এবং পাশাপাশি যেহেতু এটা সরকারি বা বেসরকারি, উনি চাকরিজীবী, তথ্য প্রদান যিনি করেন, আপনি প্রশাসনিক আপনি ধরে নেবেন যে তিনি কোনো না কোনো পর্যায়ের কর্মকর্তা, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের নিকট বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য কমিশন সুপারিশ করতে পারে। অর্থাৎ শাস্তি প্রদানের এই আইনে মাত্র এই 2টা অপশনই আছে। আইদার 5,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন তথ্য কমিশন, অথবা যিনি সেই সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা এই তথ্য প্রদানে অসহযোগিতা করেছেন বা বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেছেন বা তথ্য প্রদান করতে অসহযোগিতা করেছেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতে পারবেন। জি, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে রাষ্ট্রের কাছে অনেক তথ্য থাকে যেটি রাষ্ট্রীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ বা গোপনীয়। সেক্ষেত্রে আমরা জানি যে বিদ্যমান যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আছে, সে আইন অনুযায়ী সরকার সকল গোপনীয় তথ্য সংরক্ষণ করে থাকে এবং এই তথ্যগুলো সরবরাহ করতে কোনো সরকারের উপর বাধ্যবাধকতা নেই। এই ধরনের তথ্য কি কোনো নাগরিক চেতে পারবে, বা এই তথ্যগুলো জানার কি অধিকার কোনো নাগরিকের রয়েছে? এই বিষয়ে এই আইনের 32 ধারাকে আপনাকে ফলো করতে হবে, আলোকপাত করতে হবে। সেকশন 32 তফসিলে 8টি বিধিবদ্ধ সংস্থা সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংস্থাকে দায়মুক্তি প্রদান করা হয়েছে এই আইনে। আপনি এই 8টি বিধিবদ্ধ সংস্থার ভিতরে আছে আপনার NSI, DGFI, SB, স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ, CID, আপনার জাতীয় রাজস্ব বোর্ডের যে আর্থিক গোয়েন্দা সেল, আরও 3টি, মোট 8টি সংস্থাকে, সরকারি সংস্থাকে দায়মুক্তি প্রদান করা হয়েছে। তবে এর ভিতরে র্যাবের গোয়েন্দা সেলও আছে। এই 8টি প্রতিষ্ঠানের কার্যকলাপ সম্পর্কে জনগণ রাষ্ট্রীয় গোপনীয়তা, অখণ্ডতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে প্রশ্ন থেকে যায় বিধায় এই তথ্য প্রদান করতে এই প্রতিষ্ঠানগুলোকে দায়মুক্তি দেওয়া হয়েছে। তবে আপনি খেয়াল রাখবেন যে এই দায়মুক্তি কিন্তু চিরস্থায়ী কোনো দায়মুক্তি না। যদি কোনো আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে আপনার মানবাধিকার লঙ্ঘন অথবা
দুর্নীতির অভিযোগ ওঠে, সেক্ষেত্রে তথ্য কমিশন কিন্তু ইন্টারভেন করতে পারে। তথ্য কমিশন এই আইন অনুযায়ী। জি, এক্ষেত্রে আমরা দেখে থাকি যে সরকারের সাথে অনেক ধরনের গোপনীয় চুক্তি হয় বিভিন্ন রাষ্ট্রের সাথে বা বিভিন্ন রাষ্ট্রের সংস্থার সাথে। এই চুক্তির যে বিভিন্ন শর্তাবলী বা এই চুক্তির বিষয়বস্তু সম্পর্কে কি একজন জনগণ বা নাগরিকের জানার কোনো অধিকার রয়েছে এই আইন অনুযায়ী? এটা আপনি খেয়াল করবেন, যেমন সাম্প্রতিক সময় আমি একটু এখানে বলছি যে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে পার্শ্ববর্তী আমাদের একটি দেশের সাথে যে বিদ্যুৎ নিয়ে চুক্তি হয়েছে, এই চুক্তির কিছু ধারা গোপন রাখা হয়েছিল বলে বা জনগণ এই বিষয়গুলো সম্পর্কে অবগত ছিল না বলে একটি খবর আসছে। সেই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি, মানে এই তথ্যগুলো জানার বা সরকার এই তথ্যগুলো আগে থেকে প্রদান করবেন জনগণকে, এই বিষয়টি কি আইনে রয়েছে? দেখুন, তথ্য অধিকার আইন তো আমাদের লেজিসলেচারের একটা অংশ, কিন্তু আমাদের সুপ্রিম ল, বিইং এ লয়ার আপনি জানেন, আমাদের সুপ্রিম ল হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশনে আপনার বলা আছে যে আপনি যখন G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো চুক্তি করবেন, এটা কিন্তু সংসদে পেশ করতে হয়, এবং সংসদে পেশ না করা হলে কোনো চুক্তি, সেক্ষেত্রে আপনি সেটা প্রকাশ করতে সরকারের কোনো সংস্থা কিন্তু বাধ্য নয়। আপনি যে আদানি চুক্তির কথা বলছেন, আমরা দেখেছি আদানির সাথে আফ্রিকার একটা দেশ চুক্তি করেছে, তারা বাতিল করেছে, শ্রীলঙ্কা করেছে, আমাদের দেশেও হাইকোর্টে এটা নিয়ে মামলা হয়েছে। কিন্তু সমস্যাটা হলো তথ্য অধিকার আইন আপনাকে এই অধিকার দেয় না যে সরকার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে চুক্তি করেছে সেটা প্রকাশ করে দেওয়ার, কারণ সংসদে যতক্ষণ পর্যন্ত না এটা উপস্থাপিত হবে ততক্ষণ এটা পাবলিক ডোমেইনে যাবে না। এবং তথ্য অধিকার আইনও আপনাকে এই চুক্তি সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য প্রকাশ করতে সরকারের কোনো সংস্থাকে বাধ্য করতে পারে না। জি, এই আইনে কি ইতিমধ্যে কোনো বিধিমালা প্রণীত হয়েছে? জি, তো 2009 সালেই এটার বিধিমালা প্রণীত হয়েছে। আমরা দেখছি যে 2009 এই আইনটি প্রণীত হলেও অদ্যাবধি এর যে কার্যকারিতা রয়েছে এটি অনেক কম, কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে সুশাসনের জন্য এই আইনটি প্রণীত করা হয়েছিল, এই সুশাসনের অভাব কিন্তু সরকারি সংস্থাগুলোর মধ্যে রয়ে গিয়েছে। এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি। আপনি আসল কথা এসেছেন। তথ্য অধিকার আইনটা মূলত প্রণয়নই করা হয়েছিল জনগণকে অধিক ক্ষমতায়িত করার জন্য। সরকারের কোনো সংস্থার ভিতরে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, কেউ কোনো ক্ষমতার অতিরিক্ত চর্চা করছেন কিনা, এই যে কোনো বিষয়ে জনগণকে তথ্য প্রাপ্তি হলে, তথ্য যখন জানা যায় তখন করাপশন করার সম্ভাবনাটা কমে যায়। সেই কারণেই আইনটা প্রণয়ন করা হয়েছিল। এবং এই আইনে যে ব্যবহারিক দিকটা, সেটা আপনি বিভিন্ন কারণে আমি বলেছি যে এই আইনটা আসলে ওইভাবে ফ্লারিশ করে নাই। এর পিছনে যে কারণগুলো আছে সেটার পিছনে কারণটা হলো এই আইনের যে প্রায়োগিক দিক। আপনি বিইং এ লয়ার, আপনি দেখবেন আমরা অনেক আইনের আমরা মামলা করতে পারি, কিন্তু তথ্য অধিকার আইন নিয়ে কখনো কোনো আদালতে মামলা হয়েছে এরকম কোনো নজির আপনি দেখাতে পারবেন না, কারণ এখানে পিউনিটিভ অপশানটা খুবই লিমিটেড। এখানে জরিমানা 5,000 টাকা পর্যন্ত, আর আপনি সুপারিশ করতে পারবেন। এই আইনে আপনি কাউকে আইনের দ্বারা বারিত করার মতো, যেটা আমি বলেছি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা পেনাল কোড, এই ধরনের কোনো সেকশন এটাতে নাই। সে কারণে এই আইনটা আমি মনে করি যে অনেক নমিনাল। এটা আসলে সচেতনতামূলক একটা আইন, জনগণকে তথ্য দেওয়ার মাধ্যমে একটা পরিবেশ তৈরি করা, যাতে কেউ দুর্নীতি করলে সেখানকার তথ্য আসলে মানুষ সচেতনভাবে এটার প্রতিকার পেতে পারে আর কি। কিন্তু ওটার জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে। এক্ষেত্রে আমরা যদি দেখে থাকি যে 7 ধারায় অনেকগুলো কারণ রয়েছে, যে কারণগুলো 20টি কারণ রয়েছে সুনির্দিষ্টভাবে বলতে গেলে, যে কারণে সরকার বা প্রতিষ্ঠান চাইলে তথ্য দিতে অপারগতা প্রকাশ করতে পারে। এই যে 20টি সুনির্দিষ্ট কারণ, এগুলো কি, এই এতগুলো কারণ রাখা কি যৌক্তিক আইনে? কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি, যেমন আইনে যে 20টি আপনি কারণ বললেন, এর মধ্যে রয়েছে যে সরকারের কোনো রাজস্বের বিষয়ে বা ভ্যাট, আয়কর, এই বিষয়ে কোনো আগাম সুনির্দিষ্ট তথ্য দিতে সরকার কোনো বাধ্যবাধকতা নেই, বা এমন কোনো যেটা গোপন রাখা বাঞ্ছনীয় বাণিজ্যিক কারণে বা কৌশলগত কারণে, এগুলোকে কি আইনে অন্তর্ভুক্ত করা জরুরি, নাকি এগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে? এই বিষয়গুলোতে সরকারের নীতি নির্ধারণী বিষয় জড়িত। আপনি দেখে থাকবেন যখন বাজেট প্রণয়ন করা হয়, আপনি জাতীয় রাজস্ব বোর্ডেরকে আমরা উদাহরণ হিসাবে নিই, বাজেট প্রণয়নের আগে অনেকগুলা মিটিং করে সরকারি অংশীজনদের সাথে এনবিআর।
সেক্ষেত্রে অনেক সাজেশান আসে। এখন বাজেটের পূর্বেই যদি আপনি জেনে যান যে কোন পণ্যের উপরে ট্যাক্স আরোপ করা হবে, কোন পণ্যের উপরে ট্যাক্স ছাড় দেওয়া হবে, সেটা যদি আপনি পূর্বেই জেনে যান, সেই তথ্য যদি আপনাকে পূর্বেই জানাতে বাধ্যবাধকতা করে রাখা হয়, তাহলে সেটার ইম্প্যাক্টটা সরকারের এবং জনগণের উপরেই কিন্তু খারাপভাবে পড়বে। সেই কারণেই এই বাধ্যবাধকতাগুলো দেওয়া আছে যে আপনি কোন পণ্যের উপরে ট্যাক্স আরোপ করা হবে কি হবে না, কোন গাড়ির উপরে এইবার ইম্পোর্টের উপরে ট্যাক্স বৃদ্ধি হবে কি হবে না, এই জিনিসগুলো সরকারের নিজস্ব গোপনীয়তা রক্ষার বিষয়। এগুলা তথ্য অধিকার আইনও আপনাকে এগুলা দেওয়াটা সাপোর্ট করে না। আমি মনে করি যে এটা যৌক্তিকভাবেই এই 20টা অবস্টেকল রাখা হয়েছে এবং এটার যৌক্তিকতা আছে। এগুলা উইথড্র করা ঠিক হবে না, কারণ আপনার ব্যক্তির গোপনীয়তা, আদালতের বিচারাধীন কোনো বিষয়, আদালতের তদন্তাধীন কোনো বিষয়ে যদি তদন্ত কর্মকর্তা তথ্য দিতে আপনাকে বাধ্য হয়, তাহলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে। অথবা আপনি কোনো একটা ক্রিমিনাল অফেন্স হতে যাচ্ছে, সেই বিষয়ে কোনো একজন সাধারণ নাগরিক কোনো আইন প্রয়োগকারী সংস্থাকে একটা ইনফরমেশন দিয়েছে, গোপনীয় তথ্য, যে অমুক জায়গায় অস্ত্র আছে, তাহলে ওই যে আইন প্রয়োগকারী সংস্থাকে একজন নাগরিক জানালেন, ওনার তথ্যটা উনি জানেন, যে আইন প্রয়োগকারী সংস্থা ওখানে অপারেশন করার পূর্বেই যদি আপনি এটা পাবলিক ডোমেইনে তথ্য অধিকার আইনের কথা বলে আপনি যদি বাধ্য করেন গোয়েন্দা সংস্থা অপারেশনে যাওয়ার আগে যে এই তথ্যটা প্রকাশ করে দিতে, তাহলে তো আপনার ওই কাজটা আর হচ্ছে না, যে অপরাধ সংগঠনটা বন্ধ করা যাচ্ছে না। এই ধরনের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকা প্রয়োজন এবং যৌক্তিকভাবেই সরকার ওখানে সেকশন 7-20 যে অবস্টাকল রেখেছেন রেস্ট্রিকশন, এটা ঠিক আছে আমি মনে করি। জি, এই আইনের একটি বাস্তবিক উদ্দেশ্য হচ্ছে যে স্বচ্ছতা নিয়ে আসা, সরকারি কার্যকলাপ সিদ্ধান্তে আরও বেশি স্বচ্ছতা নিয়ে আসা। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে সরকারি বিভিন্ন সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে বিভিন্ন সময়। যদি এই দুর্নীতি বিষয়ক যে সংশ্লিষ্ট তথ্য যদি কোনো নাগরিক আবেদন করে থাকে, সেটি কি সেই সংস্থা প্রদান করতে বাধ্য কিনা? কারণ এই তথ্যটি দিলে একটি ফৌজদারি মামলার উদ্ভব হওয়ার একটি সম্ভাবনা থাকে সেখানে। আপনি জানেন যে আপনি স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সির কথা বলেছেন। আসলে মূলত এই আইনের উদ্দেশ্যের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যতম একটা উপাদান। এখানে যদি জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা যেত, সেখানে কোন ধরনের মিসম্যানেজমেন্ট বা কোনো ধরনের দুর্নীতি হচ্ছে কিনা, এই তথ্যগুলো যদি চাহিদা মাত্র অথরিটি যদি এটা প্রকাশ করে, তাহলে আপনার দুর্নীতি কমার। আমরা অনেক নিয়োগের ক্ষেত্রে দেখে থাকি যে অতি গোপনীয়তা রাখা হয় এবং যিনি আবেদনকারী উনি জানছেন না যে কি প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে, এবং যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিগুলোর বিষয়ে জানতে পারছেন না। এই বিষয়ে রিসেন্টলি আমি একটা রিট মামলা করেছি, আপনাকে এটার উদাহরণ হিসাবে আমি দিতে পারি। একজন ভদ্রলোক শিক্ষা মন্ত্রণালয়ে কম্পিউটার অপারেটর কাম ষাট মুদ্রাক্ষরিক মানে করণিক পোস্টে আবেদন করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে উনি রিটেন পরীক্ষা হয়েছিল, রিটেন পরীক্ষায় উনি টিকেছেন। তারপরে ভাইবা পরীক্ষা হয়েছে, ব্যবহারিক পরীক্ষা হয়েছে, সব পরীক্ষায় টিকেছেন। পদ ছিল 21টি, 5 জনকে সিলেক্ট করেছেন, রেজাল্ট ফাইনাল। 5 জনের ভিতরে ওনারা করলেন কি, একজনকে নিয়েছেন, বাকি 4 জনকে নিলেন না এবং তাদের সম্পর্কে কোনো কথাও বললেন না, কিন্তু পদ ছিল 21টি। পরবর্তীতে সেই একই পদে তারা আরেকটা সার্কুলার দিলেন, সেখানে তাদের পদ ছিল 41টি। একই প্রক্রিয়া অনুসরণ করে 41 জনের জায়গায় তারা 91 জনকে নিয়োগ প্রদান করলেন। এই যে অস্বচ্ছতা, এই যে 4 জনকে কেন নিলেন না, উনি ভর্তি পরীক্ষায় সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েও কেন উনি চাকরি পেলেন না, এই বিষয়টা জানানোর জবাবদিহিতা নেই। এই যে আপনি বললেন এই আইনের উপকারিতাটা কি, যদি এই আইনটা ফলো করা হতো, তথ্য অধিকার উনি যিনি চান্স পেয়েও চাকরি হলো না, তিনি যদি জানতে পারতেন কোন অপরাধে তার চাকরিটা হলো না বা কেন তাকে বঞ্চিত করা হলো বা কোন দুর্নীতি করে পরবর্তীতে একই সার্কুলার দিয়ে 41টা পোস্ট থাকা সত্ত্বেও 91 জনকে নিয়োগ করা হলো, এই বিষয়ে যদি তথ্যপ্রাপ্তি আগামভাবে নিশ্চিত করা যেত, তাহলে এখানে যে মিসম্যানেজমেন্ট বা দুর্নীতি বা যেটাই বলি না কেন আমরা, সেই জিনিসটা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন পর্যন্ত করাতো না। আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ যদি তথ্য অধিকার আইনের বাস্তব প্রয়োগটা থাকতো, তাহলে স্বচ্ছতা আসতো, দুর্নীতি কমে আসতো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন l.orderatn@gmail.com।
আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।